শিক্ষার্থীরা, তোমরা প্রথম ক্লাসে আমাদের লেখক পরিচিতি সম্পর্কে আমরা আলোচনা করেছি। এবারে আমাদের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা এই পাঠের মূল বক্তব্য নিয়ে আলোচনা করব। আমাদের পাঠ বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন। আসলে লেখক এই লেখাটি বিবিধ প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত একটি প্রবন্ধ লেখকের, আর এই প্রবন্ধটি 1885 সালে প্রথম প্রচার পত্রিকায় প্রকাশিত হয়। আমরা বিগত ক্লাসে লেখক পরিচিতির যে ক্লাস করেছি, অনেকে এই ক্লাসটি মনে করে যে পড়ার প্রয়োজন নেই। আসলে বিষয়টি সঠিক নয়, কেননা লেখকের পরিচিতিতে লেখক সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে, যা এমসিকিউ এবং ক নম্বর প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরি বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এই ইনফরমেশান, এই তথ্যগুলো খুবই পরিচিত। আমি মনে করি একজন সাহিত্যের ছাত্র হিসাবে সাহিত্যিক সম্পর্কে ধারণা বা জ্ঞান থাকা খুবই জরুরি। তাই তোমরা সকলেই প্রথম ক্লাসের ইনফরমেশানগুলো তুলে রাখবে এবং জানার চেষ্টা করবে, তাতে তোমাদেরই মঙ্গল। যাই হোক, আমরা পাঠে ফিরে আসি। বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে সময় জীবিত ছিলেন, যে সময় প্রতিষ্ঠিত লেখক, সেই সময়ে আমাদের বাংলা ভাষা নিয়ে অনেকেই সাহিত্য রচনায় ব্রতী হন, আগ্রহী হন। তারা বিভিন্ন ধরনের গল্প, উপন্যাস, নাটক, কবিতা ইত্যাদি লেখার চেষ্টা করেন, কিন্তু দেখা গিয়েছে যে সেই লেখাগুলো অধিকাংশই ব্যর্থ হয়ে যায়। এই যে ব্যর্থ কেন হয়, যাতে ব্যর্থ না হয়, একজন সার্থক শিল্পী তৈরি হয়, একজন সার্থক সাহিত্যিক তৈরি হয়, একটা ভালো গুণের এবং মানের সাহিত্য সৃষ্টি করতে পারে একজন সাহিত্যিক। এটাই মূলত বঙ্কিমচন্দ্রের মূল উদ্দেশ্য ছিল, আর সে কারণেই তিনি এই বাংলার নব্য লেখকদের প্রতি কিছু নিবেদন, আবেদন করেছেন। আমরা সে বিষয়ে আলোচনা করব। মূল পাঠে চলে আসি। 1 নম্বরে উনি বলেছেন যে যশ লাভের আশায় লেখা যাবে না। যশ মানে খ্যাতি। আমরা যখনই কোনো লেখা লিখে খ্যাতি অর্জন করতে যাব, সেই লেখাটা ভালো হবে না। কিন্তু আমরা যদি ভালো লেখা লিখি, তাহলে যশটা এমনি চলে আসবে। 2 নম্বরে উনি বলছেন যে টাকা উপার্জনের প্রত্যাশা রাখা যাবে না। আমরা সাহিত্য চর্চা করব টাকা ইনকামের জন্য নয়। যদিও সেই সময় বঙ্কিমচন্দ্রের বক্তব্য অনুযায়ী ইউরোপে অনেকেই টাকা ইনকাম করেছে সাহিত্য চর্চা করে, কিন্তু ইউরোপের পরিবেশ অনুযায়ী হয়তো সেটা সঠিক ছিল। আমাদের দেশের মানুষের রুচি এবং শিক্ষা আমরা জানি, তাদের সেই পরিবেশ অনুযায়ী আমরা যদি লিখি, তাহলে হয়তো আমরা কি করতে পারবো, অর্থ উপার্জন করতে পারবো। কিন্তু আমার লেখাটি ভালো হবে না। আমি মানুষের মনোরঞ্জনের জন্য সেই লেখাটি লিখছি, সেটি প্রকৃত সাহিত্য হয়ে উঠতে পারে না। তাই মানুষের মনোরঞ্জন করতে যাওয়া এবং অর্থ উপার্জন করতে যাওয়া একজন সাহিত্যিকের উচিত হবে না। এটাই লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বোঝাতে চেয়েছেন। 3 নম্বরে বলছেন যে মঙ্গল সাধন এবং সৌন্দর্য সৃষ্টি হচ্ছে সাহিত্যের মূল উদ্দেশ্য। একজন লেখক যদি মানব সমাজের মঙ্গল এবং সৌন্দর্য বৃদ্ধি করতে না পারে,
তাহলে তার সাহিত্য চর্চা করার প্রয়োজন নেই। লেখক মনে করেন যে এই সৌন্দর্য এবং মঙ্গল চিন্তা যার ভিতরে নেই, উনি প্রকৃত সাহিত্যিক হতে পারেন না। উনি যাত্রা দলের যে ব্যবসা, নিচু শ্রেণীর, ওই রকম একজন ব্যবসায়িক হতে পারেন। 4 নম্বরে বলছেন সত্য এবং ধর্মকে প্রতিষ্ঠা করতে হবে সাহিত্যের মধ্যে। যেটা অসত্য, যেটা ধর্ম বিরুদ্ধ, যেটা মানুষকে আঘাত করে, যেটা ব্যক্তি স্বার্থ সাধন করে, এই বিষয়গুলো পরিহার করতে হবে। তবে আমরা একটা গুণগত সাহিত্য সৃষ্টি করতে পারব। 5 নম্বরে সাহিত্যের কিছু সংশোধনী প্রক্রিয়া রয়েছে। আমরা আজকে একটি কবিতা লিখলাম, সেটাই প্রকাশের জন্য হুটপাড় করে বসি। লেখকের মতে এটি সঠিক প্রক্রিয়া নয়। একটি কবিতা, একটি নাটক, একটি উপন্যাস লিখার পরপরই ছাপানো যাবে না, সেটাকে ফেলে রাখতে হবে বেশ কিছুদিন, এমনকি 1-2 বছরও হতে পারে। তারপরে যদি আমরা সংশোধনীতে যাই, তাহলে দেখব আমাদের অনেক ভুল বেরিয়ে আসবে এবং একটা ভালো সাহিত্য আমরা পেয়ে যাব। তবে সাময়িক পত্রিকায় যারা লিখেন, সাময়িকীতে যারা লিখেন, তাদের পক্ষে এই নিয়মটি মানা সম্ভব নয়, কারণ তাদের দ্রুতই পত্রিকায় লেখাগুলো ছাপাতে হয়। অধিকারের বাইরে যাওয়া যাবে না। লেখকের বক্তব্য, আমাদের সাহিত্য চর্চা করতে গিয়ে আমাদের যার যেখানে জ্ঞান রয়েছে, আমরা সেই বিষয়টি নিয়েই রচনা করার চেষ্টা করব। যেখানে আমার অধিকার নেই, সেখানে আমি এই অধিকার ফলাতে যাব না। এটাই একজন সাহিত্যিকের গুণ হওয়া উচিত। যদিও সাময়িক সাহিত্যে এই বিষয়টি অনুপস্থিত। 7 নম্বরে দেখা যাচ্ছে বিদ্যা প্রকাশ করা যাবে না। একজন লেখকের অনেক জ্ঞান থাকতে পারে, কিন্তু সেই বিদ্যাটি আপনার থাকলে আপনি পরিবেশ পরিস্থিতি অনুযায়ী প্রকাশ করতে পারবেন, কিন্তু নিজেকে বিদ্বান হিসাবে জাহির করা যাবে না। আমরা দেখেছি যে অনেকেই বিদেশি, বিশেষত ইংরেজি, সংস্কৃতি, আরবি ইত্যাদি সাহিত্য থেকে কোটেশন উদ্ধৃতি করে এনে আমাদের বাংলা সাহিত্যের ভিতরে প্রবেশ ঘটান, অথচ ওই লেখকের নিজেরই ওই ভাষা এবং সাহিত্য সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই। এটি করা অনুচিত। 8 নম্বরে অলংকার এবং ব্যঙ্গ প্রয়োগ। অলংকার এবং ব্যঙ্গ প্রয়োগে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। হয়তো কিছু কিছু লেখায় অলংকার এবং ব্যঙ্গ প্রয়োগ করা বাঞ্ছনীয়, সেটা করাও যাবে যদি আপনার জ্ঞান থাকে, একজন সাহিত্যিকের অলংকার সম্পর্কে পরিচ্ছন্ন ধারণা থাকে, ব্যঙ্গ করবার মতো ক্ষমতা থাকে, তাহলে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এমনি সেটা চলে আসবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে সময়ে এবং অসময়ে অলংকার প্রয়োগ করা যাবে না। 9 নম্বরে অলংকার এবং ব্যঙ্গ পরিত্যাগ। লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মনে করেন যে যেখানে সবচেয়ে বেশি অলংকার এবং ব্যঙ্গ প্রযোজ্য, সেটা প্রথমেই কেটে দেওয়া উচিত। এটা অত্যন্ত পুরাতন রীতি, কিন্তু তারপরেও আমরা ব্যঙ্গ এবং অলংকার প্রয়োগ করি। অলংকার এবং ব্যঙ্গ প্রয়োগের ক্ষেত্রে একজন সাহিত্যিককে খুব সচেতন থাকতে হবে। লেখক মনে করছেন যে ব্যঙ্গ এবং অলংকারটি এখানে যথাযথ, তবুও উনি কি করবেন, বারবার সেই অলংকার এবং ব্যঙ্গকে
বন্ধু এবং নিজের পরিচিত লোকজনদের কাছে শোনাবেন এবং বলবেন। বারবার বলতে বলতে একসময় উনি নিজেই বুঝে যাবেন যে ব্যঙ্গ এবং অলঙ্কারটি সঠিক না সঠিক নয়, সঠিক না হলে তিনি সেটি কেটে দেবেন। সহজ ভাষা প্রয়োগ। সাহিত্যের সবচেয়ে বড় অলঙ্কার হলো সরলতা। কেননা একজন সাহিত্যিকের মূল উদ্দেশ্যই হচ্ছে তার পাঠককে বিষয়বস্তু বুঝিয়ে দেওয়া। সে ভাষা যদি সহজ না হয় তাহলে পাঠক বুঝতে পারবে না, সে সাহিত্য হবে ব্যর্থ। তাই সাহিত্যের সরলতা একটি বিশাল গুণ। অনুকরণ করা যাবে না। একজন সাহিত্যিক অবশ্যই তার নিজস্বতা প্রকাশ করবেন। একজন দেশি কিংবা বিদেশি মহান বিখ্যাত লেখক কেমন লিখেছেন তেমনটি লিখবেন, এই ধারণা কখনোই মনে আনা যাবে না এবং এ কাজটি সাহিত্যকে দুর্বল এবং ক্ষুদ্র করে দেয়। 12 নম্বরে প্রমাণ থাকতে হবে। আমি সাহিত্যে বিশেষত প্রবন্ধে যে বক্তব্যগুলো উপস্থাপন করব তার অকাট্য প্রমাণ অবশ্যই একজন লেখকের কাছে থাকতে হবে। উনি যদি লেখনীর মধ্যে প্রমাণ উপস্থাপন করতে নাও পারেন, তবুও প্রমাণটি তার কাছে বা হাতে থাকতে হবে। সর্বোপরি 13 নম্বরে উনি বলছেন যে একজন বাংলা সাহিত্যের লেখকের যে বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন তা এই 12টি অধ্যায়ের এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই বিদ্যমান থাকতে হবে। একজন বাংলার ভালো সাহিত্যিক তথা বাংলার একটি গুণ মান সম্পন্ন সাহিত্য রচনা করতে হলে এই 12টি প্রবিধান মেনে চলতে হবে। কেননা বাংলার সাহিত্যিকগণের এই সাহিত্যই হলো সর্বশেষ সম্বল। এই সম্বলকে ধ্বংস করা যাবে না। উত্তরোত্তর উন্নতি করতে হলে আমাদের অবশ্যই এই 12টি নিয়ম সুন্দরভাবে মেনে চলতে হবে। আশা করি ছাত্রছাত্রীরা বিষয়টা বোঝার চেষ্টা করবে এবং বাড়িতে টেক্সট বই কিনে এগুলো আরেকবার যাচাই বাছাই করবে, পড়বে, তাহলে তোমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। আমি সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।